প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, এনবিআর আগামী বাজেটে জুন মাসে যে নতুন অর্থ বছরের বাজেট দেওয়া হবে, তো সেখানে এরকম হতে পারে যে 200 পণ্য যেগুলো ইম্পোর্ট স্টেজে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সেখানে 2% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নতুন করে বসতে পারে। তো এই সংক্রান্ত একটি রিপোর্ট টিভিএস আজকে পাবলিশ করেছে। রিপোর্টটি করেছেন টিভিএস এর সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। সো দর্শক, আমরা রিয়াদের সঙ্গে আলোচনা করব এবং আসলে এই পণ্য 200 পণ্য কী কী এবং কোথায় কি ইম্প্যাক্ট হতে পারে, বা এনবিআর আসলে এইরকম সিচুয়েশনে অলরেডি উচ্চ মূল্যস্ফীতি আমরা জানি, সো তারপরে এই ট্যাক্স বসালে আসলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে কিনা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের সাথে শেয়ার করব। রিয়াদ, স্বাগতম আপনাকে। এই যে 200 পণ্য, এতগুলো পণ্য তো বলা সম্ভব না, বাট মেজর কী কী পণ্য আছে যেটা ধরেন যে সাধারণ মানুষ বা মানুষ কনজিউম করে, সেটা এই যে 2% ট্যাক্সের কারণে, তো কী কী পণ্য আছে এখানে? ধন্যবাদ সাজ্জাদ ভাই। এখানে একদম মোটা দাগে যদি আমরা বলি, ঠিক 200 না, আসলে 192টি ট্যারিফ লাইন। ট্যারিফ লাইন মানে আমরা একই ধরনের কাছাকাছি পণ্যের আলাদা আলাদা ট্যারিফ লাইনের কারণে আলাদা আলাদা হিসাবের মধ্যে চলে আসে। তো মোটা দাগে যদি আমরা বলি, এখানে কিছু খাদ্যপণ্য আছে, এর মধ্যে আপনার ভোজ্য তেল যেমন ক্রুড যেটা আসবে, চিনি, ডাল, ছোলা, তারপরে আপনার ভুট্টা, এই জাতীয় আরো বিভিন্ন ধরনের খাদ্য বা শস্য জাতীয় পণ্য আছে। এটা তো খুব কমনলি, এটি তো একেবারে নিত্যপণ্য আসলে। তারপরে আপনার বেশ কিছু শিল্পের কাঁচামাল, বিশেষ করে আপনি জানেন আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। তৈরি পোশাকের প্রধান কাঁচামাল হচ্ছে তুলা। শুধু রপ্তানি না, আমাদের স্থানীয় বাজারও কিন্তু পোশাকের যে বিশাল স্থানীয় বাজার, সব কিছুর জন্যই, একটা হলো রপ্তানি প্লাস স্থানীয় বাজার, দুটোর জন্য একটা বিপুল পরিমাণে তুলা আমদানি করতে হয়। এই তুলায় এতদিন আমদানি পর্যায়ে কোনো ধরনের অগ্রিম আয়কর ছিল না। এবার এনবিআর সেখানেও আয়কর বসানোর প্ল্যান করছে 2%। আপনার ম্যানমেড ফাইবারের যেসব পোশাক যেগুলো হয় ম্যানমেড ফাইবার, সেগুলোর উপরেও হতে পারে। শুরুতে এনবিআর প্ল্যান ছিল ক্যাপিটাল মেশিনারি, তো পরে অবশ্যই এনবিআর সেখান থেকে ফেরত এসেছে। সার আছে কিছু, কম্পিউটার অ্যাক্সেসরিজ অথবা প্রিন্টার, এই জাতীয় কম্পিউটার বেশ কিছু পার্টস বা সাপোর্টিভ যেসব যন্ত্রাংশ আছে এগুলোর উপরে। তারপরে আছে আপনার বেশ কিছু মেডিকেল ইকুইপমেন্ট, যেগুলো এতদিন ধরে, এটা যেহেতু মানুষের মেডিকেল জাতীয় আরও অনেকগুলো আছে, এগুলোর উপরে যেহেতু এটা মেডিকেল ইকুইপমেন্ট, সেই হিসাবে সরকার ছাড় দিয়ে এসেছিল। এরকম আরও অনেকগুলোই আছে। তো এই সবগুলো মোটামুটি এখানে যা আছে ম্যাক্সিমামই এগুলো মানুষের প্রয়োজনীয়ই আসলে। তো এগুলোতে এতদিন মূলত ছাড় দিয়েছিল 192টির মতো। এইটা সরকার চিন্তা করেছে যে একটা হলো কিছু আছে যেমন ক্রুড অয়েল। তো ক্রুড অয়েল এটি যেহেতু নিত্যপণ্য অনেকটা, স্থানীয়ভাবে এনে যারা ক্রুড এডিবল অয়েল, যেটা ক্রুড এডিবল অয়েল, অর্থাৎ যারা আমদানি করে স্থানীয়ভাবে এখানে রিফাইন করে রিফাইনারদেরকে এক ধরনের একটু সুযোগ বা সাপোর্ট দেওয়ার জন্য। তো এরকম এই জাতীয় আরও অনেকগুলো পণ্যই আসলে আছে। এই স্বল্প সময়ের মধ্যে হয়তো সবগুলোর নাম বলা যাবে না, কিন্তু এর মধ্যে এর ফলে আসলে যেটা হবে যে এই পণ্যগুলোর কারণে আপনার খাদ্যপণ্য অথবা কৃষি পণ্য, বীজ, আপনার যেটা বললাম যে তৈরি পোশাকের কাঁচামাল অথবা সার, এসবগুলো ফলে আলটিমেটলি আসলে আয়কর, মানে মনে হবে যে এটি তো যিনি আমদানি করছেন তার উপরে একটা কর। আসলে তারা কি করেন, এটাকে ওই তারা এই খরচটাকে প্রাইসের উপরে দিয়ে দেয়। এটা ফাইনালি এটা আসলে কনজিউমারের উপরে এই প্রেশারটা আলটিমেটলি চলে আসে। এনবিআর কি টার্গেট করছে যে এই অগ্রিম 2% কর বসালে তাদের রেভিনিউ কি পরিমাণ বাড়তে পারে? আচ্ছা, এনবিআর এর প্রাথমিক টার্গেট হচ্ছে এখান থেকে প্রায় 2000 কোটি টাকা এনবিআর এখান থেকে আদায় করবে। এটা তাদের প্রাথমিক টার্গেট। এখান থেকে হয়তো কিছু কম বেশি হতে পারে। এর মধ্যে একটি বিষয় বলি আপনাকে, এই যে বিপুল পরিমাণ পণ্যের উপরে যে প্ল্যান করছে, এখনও কিন্তু এটি প্রাথমিক এনবিআর এর চিন্তাভাবনা বা সিদ্ধান্তে এখনও চূড়ান্ত হয়নি। এটি যখন অর্থ উপদেষ্টার সঙ্গে ফাইনালি এনবিআর বসবে, তারপরে অর্থ উপদেষ্টার সঙ্গে এই সপ্তাহে বসবে,
তারপরে প্রধান উপদেষ্টারও অনুমতি নেওয়ার বিষয় আছে, তখনই আসলে ফাইনাল হবে। তো এখন পর্যন্ত এটি এখনও প্রাথমিক বলা চলে। আর এটা ফাইনালি আমরা দেখতে পাবো 2 তারিখে যখন অধ্যাদেশটা এনবিআর বা সরকার যখন অধ্যাদেশটা জারি করবে, তখন সেটি দেখা যাবে। আপনি জানেন যে আমাদের একটা বড় চাপ আছে আমাদের যে এক্সামশন, এটা এক ধরনের এক্সামশনই বলা যায়। আপনি যেগুলো জিরো ছিল হয়তো, এগুলোর উপরে আমদানি পর্যায়ে ট্যাক্স ছিল না। তো এখন এনবিআর যেটি চিন্তা করছে, আইএমএফেরও এক ধরনের একটা প্রেশার আছে যে কর বাড়াতে হবে। এই কর বাড়াতে গিয়ে এনবিআর তখন এই পণ্যগুলোকে, এই খাতগুলোকে তখন এখন টার্গেট করলো, এখান থেকে আমদানি পর্যায়ে নিয়ে নেওয়ার একটা বিষয়। এখন প্রশ্ন হতে পারে, এই ব্যক্তি তো যিনি আমদানিকারক, ওনার কাছ থেকে তো ওনার প্রফিটের উপরেই আলটিমেটলি কিন্তু হিসাবটা হবে, প্রফিটের উপরে। উনি বছর শেষে যখন প্রফিট করবেন তখনই হিসাব হবে। তো উনি প্রফিট করলে তখন উনি আয়কর দিবেন। তাহলে কেন, তাহলে কেন এনবিআর আগে নিয়ে নিতে চাচ্ছে? রাইট। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের আমাদের অর্থনীতির একটা বড় অংশই তো আপনি জানেন যে গ্রে ইকোনমি, ইনফর্মাল ইকোনমি। অনেকেই আসলে সঠিকভাবে তার হিসাব নিকাশটা দেখায় না, প্রফিট হলেও কম প্রফিট দেখায়, অথবা কেউ কেউ ট্যাক্স অ্যাভয়েড করার জন্য বা ফাঁকি দেওয়ার জন্য লোকসান দেখায়। তো যেহেতু তার কাছ থেকে ফাইনালি নেওয়াটা আসলে টাফ হয়ে যায়, বা এনবিআর এর সেই সক্ষমতা এখনো তৈরি হয়নি এই তার কাছ থেকে পুরো হিসাব নিকাশ অডিট ঠিকঠাক মতো করে তার ফাঁকিটা আইডেন্টিফাই করা। আবার যারা ফাঁকি আইডেন্টিফাই করতে যাবেন সেসব অফিসারদের মধ্যে অনেক সময় একটা নেক্সাস তৈরি হয়ে যায়। হয়তো কিছু তারা সরকারের ঘরে সামান্য কিছু আসে, একটা বড় অংশ তাদের অন্যভাবে চলে যেতে পারে। সেই কারণে এনবিআর আসলে এই সিদ্ধান্তটা নিয়েছে। রাইট, বাট এটা কি ফাইনালি অ্যাডজাস্ট হয় না? ইনকাম ট্যাক্স তো এটা, সো অ্যাডভান্স নিচ্ছে, নামই তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। সো ফাইনালি যখন বছর শেষে ওই কোম্পানি আপনার করবে, অডিট রিপোর্ট দেখবে, তো সেখানে ট্যাক্সের সাথে কি এটা অ্যাডজাস্ট হবে না? তাই হওয়া উচিত, কাগজে কলমে তাই আছে যে আপনি যখন আগে ইনকাম ট্যাক্সটা দিবেন, তারপরে আপনার অ্যাডজাস্ট করার সুযোগ আছে। আপনার যদি কম প্রফিট হয় তাহলে আপনি এটি সমন্বয় করার সুযোগ আছে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা আবার ভিন্ন। বাংলাদেশে একবার ট্যাক্স সরকারের কাছে টাকা গেলে ওই টাকা বের করে আনা খুবই কঠিন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি সম্ভব হয় না। আমি আজকেই একজনের সঙ্গে কথা বললাম, একজন কোম্পানির মালিক যিনি ইম্পোর্ট করেন, উনি একটা বিপুল পরিমাণ উনি তুলা আমদানি করেন, টেক্সটাইল মিল মালিক উনি। তো উনি বললেন যে উনি সরকারের কাছে 50 কোটি টাকা পাওনা আছেন। এটি একটা লম্বা সময় ধরে, আজকের এখন পর্যন্ত উনি 1 টাকাও পাননি, এবং এটি কন্টিনিউ বাড়ছে। তার মানে হচ্ছে এটি উনি যদি কখনো ওই পরিমাণ হয়তো প্রফিট উনি কখনো করতে পারেন, তাহলে হয়তো উনি পেতে পারেন। তো তার অর্থ হচ্ছে সরকারের কাছে একবার যে টাকাটা চলে যাবে সেটি আর আসলে ফেরত পাওয়ার সুযোগ নেই। এখন এই সমন্বয়ের বিষয়টা হচ্ছে, সবাই তো ওই পরিমাণ প্রফিট হয়তো করতেও পারে না। আবার আপনি যখন প্রফিট করবেন, তারপরে আপনি ট্যাক্স অফিসিয়ালকে যখন আপনি এটা দেখাবেন বা আপনি কম প্রফিট করেছেন, তখন তারা হয়তো আপনি এটা মানবে না। তখন এমন কিছু শর্ত জুড়ে দিবে যেটি আপনার পক্ষে সম্ভব নয়, এবং ফাইনালি আপনি ওই টাকাটা আর সমন্বয় করতে পারবেন না, ফেরতও পাবেন না। সো আপনার ব্যবসায়ীরা কি বলছে যে এই ধরনের যদি ট্যাক্স বসানো হয় কি প্রভাব পড়তে পারে? তো দেখুন, ব্যবসায়ী এবং কনজিউমার, আমি কনজিউমার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে একটা লম্বা সময় ধরে বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আছে। তো এমন একটা সময়ে আপনি যদি এখন নতুন করে ট্যাক্স দেন, এটা একেবারে কাগজে কলমে হচ্ছে, উনি আগে ট্যাক্স দিলে পরে উনি ফেরত পাবেন, বা ওনার আয়ের উপর থেকেই হওয়া উচিত, প্রফিটের উপর থেকেই। যেহেতু বাস্তবে সেটি হচ্ছে না, বাংলাদেশে কি হচ্ছে, উনি আমদানি পর্যায়ে যেই ট্যাক্সটা দেন, উনি এটি পণ্যের মূল্যের সঙ্গে যেহেতু হিসাব করেন, তার মানে প্র্যাকটিক্যালি এটা আসলে পণ্যের মূল্যের সঙ্গে যুক্ত হচ্ছে। এটা ডাইরেক্ট ট্যাক্স না হয়ে ইনডাইরেক্ট ট্যাক্স হয়ে যাচ্ছে, এটা কনজিউমারের উপরে আলটিমেটলি চলে যাচ্ছে। তো কনজিউমার অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন যে উচ্চ মূল্যস্ফীতি একটা লম্বা সময় ধরে বাংলাদেশের মানুষ ফেস করে আসছে। নতুন করে যদি এখন খাদ্য অথবা খাদ্যের যে ইনপুট আছে, ধরুন সারের মধ্যে যদি আসে কোনো বীজ, অথবা এই খাদ্য রিলেটেড আমরা যেটা বললাম, চিনি, তেল, আরও অনেকগুলো পণ্য আছে, এগুলোর উপরে যদি আপনার ট্যাক্সটা বাড়ে, আলটিমেটলি এটা পণ্য মূল্যকে বাড়িয়ে দিবে। অর্থাৎ কনজিউমারের নতুন করে তার উপরে আবার মূল্য বৃদ্ধির একটা প্রেশার তার উপরে তৈরি হবে। এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যারা রপ্তানিকারক, বিশেষ করে টেক্সটাইল এবং গার্মেন্টস। টেক্সটাইল মানে কি, তুলাটা তো তুলা থেকে সুতা হয়, কাপড় হয়, এবং ফাইনালি এটি তৈরি পোশাক হয়। তো এই পুরো প্রক্রিয়ার মধ্যে আমাদের স্থানীয় টেক্সটাইল বা পোশাক মালিকরা, শিল্প মালিকরা আছেন, রপ্তানিকারকরা আছেন।
আপনি জানেন বাংলাদেশে গত 2 বছর 3 বছর ধরে কিন্তু টেক্সটাইল মিল মালিকরা নানা রকমের একটা চ্যালেঞ্জ পার করছেন। তারা গ্যাসের উচ্চ মূল্য, প্রায় 3 গুণ গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু গ্যাস পাচ্ছেন না। তাদের মজুরি বেড়েছে, এই সময় আরও অন্যান্য ইউটিলিটির খরচ বেড়েছে। তাদের ইনসেন্টিভ, অর্থাৎ স্থানীয় সুতা বিক্রির উপরে ইউজ করলে রপ্তানিকারকরা যে ইনসেন্টিভ পেতে, সেই ইনসেন্টিভ কমে গেছে ব্যাপক হারে। সব কিছু মিলিয়ে একটা প্রেশার তাদের উপরে আছে, এবং তাদের মধ্যে একটা অংশ এখন তারা বলছেন যে তারা হয়তো এখন আর মুনাফাও করতে পারছে না। এমন অবস্থায় যদি তাদের উপরে এখন এই ট্যাক্সের প্রেশারটা আসে, তারা এটার মূল্য বাড়িয়ে দিতে পারেন বা পারতেন, কিন্তু উনি যখন মূল্য বাড়িয়ে দিবেন, আমাদের প্রতিযোগী অন্য দেশ যেগুলো আছে তাদের তুলনায় উনি যদি বেশি মূল্য হয়ে যায়, তাহলে তো আমার বায়ার এখানে আসবে না, বায়াররা চলে যাবে আরেক দেশে। তার মানে প্রতিযোগিতা উনি পিছিয়ে যাবেন। যত আমার এখানে এসব কারণে মূল্য বাড়বে, তত উনি প্রতিযোগিতায় পিছিয়ে যাবেন। এবং ফাইনালি যদি 1 কোটি টাকা ওনার বাড়তি ট্যাক্স আসে, 1 কোটি টাকা উনি যদি পণ্য মূল্য বৃদ্ধি করে ওই পণ্য না বেচতে পারেন, ফাইনালি ওনার একটা সময় হয়তো ইন্ডাস্ট্রি সিক হয়ে যেতে পারে। তো এরকম আশঙ্কাগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ অনেক চাপের মধ্যে নতুন করে তাদের জন্য আরেকটি সম্ভাব্য চাপ আসছে। আমাকে গতকালকে একজন উদ্যোক্তা বললেন প্রায় 300 কোটি টাকার তুলা ওনার বছরে আমদানি করতে হয়, তুলা এবং ম্যানমেড ফাইবার সহ। এর উপরে যদি এখন 2% ওনার ট্যাক্স বাড়ে, তাহলে ওনার উপরে 6 কোটি টাকা বাড়তি ট্যাক্স চলে আসবে। তো এই 6 কোটি টাকা তো উনি চাইলে দাম বাড়িয়ে দিতে পারবেন না। ফলে উনি যেটা বললেন যে হয়তো একটা সময় আমরাও মিলটা হয়তো আর দীর্ঘমেয়াদে চালাতে পারবো না যদি এরকম নানামুখী চাপ আসে। এবং উনি বলছেন যে হয়তো পরিকল্পিতভাবেই এই গত 1.5-2 বছর ধরে যে প্ল্যানগুলো করা হচ্ছে বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে ক্ষতিগ্রস্ত বা ক্ষতির মুখে ফেলার জন্য, তাদের ভাষা অনুযায়ী। আচ্ছা, আপনি কি কোনো অর্থনীতিবিদদের সাথে কথা বলেছেন যে এই বিষয়ে, এই যে মূল্য বৃদ্ধি হইলে কি হতে পারে? আমরা কথা বলেছি এখানে, যেমন এনবিআর এর একজন সাবেক মেম্বার, উনি আমাকে যেটা বললেন যে বাংলাদেশে যে ট্যাক্স, ওনার কথা হচ্ছে যেহেতু এনবিআর এর সেই সক্ষমতাটা তৈরি হয়নি ট্যাক্স ফাঁকিটা বের করার, এবং এসব পণ্যগুলা একদম ট্যাক্স ফ্রি থাকা উচিত নয়, এটা কিছু না কিছু হলেও ট্যাক্স থাকা উচিত। তবে ওনার কথা হচ্ছে যে শুরুতে অনেক বেশি পরিমাণে প্রেশার না দিয়ে খুব সামান্য পরিমাণে ট্যাক্স দেওয়া যেতে পারে। তবে অন্য যারা বলছেন কেউ তাদের কথা হচ্ছে যে আমাদের যেহেতু এখন একটা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে বাংলাদেশ আসলে দীর্ঘদিন ধরে আছে, এবং বাংলাদেশের কনজিউমাররা এক ধরনের প্রেশারের মধ্যে আছে, ব্যবসায়ীরাও এই নানা ঘটনা প্রবাহ, স্থানীয় বা আন্তর্জাতিক এসব ঘটনা প্রবাহের কারণে এক ধরনের প্রেশার আছে। ফলে আসলে সরকারের উচিত হলো এই চাপটা এখন এই সময়টা বিবেচনা করে যতটা কম দেওয়া যায়, কারণ আলটিমেটলি কনজিউমারের উপরেই তো দিন শেষের চাপটা যাবে, কনজিউমার কতটুকু চাপ নিতে পারবে। রাইট। সো এরকম হাই ইনফ্লেশন এর মধ্যে এটা করা আইএমএফ এর একটা প্রেশারের কারণে যে ট্যাক্স বাড়ানো, তাই না? জি। ওকে, সো রিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম যে পণ্যের উপরে কী ধরনের পণ্যের উপরে এই যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা বসতে পারে এবং সেটার প্রভাব কি পড়তে পারে। অনেক নেতিবাচক প্রভাব পড়বে, দ্রব্যমূল্য বেড়ে যাবে, ইনফ্লেশনে সেটা আরও ফুয়েল করতে পারে, এবং আসলে এই সিচুয়েশানে এগুলো করা নিয়ে ব্যবসায়ীরা এবং অর্থনীতিবিদরা তারা একটু তাদের সতর্কতা তারা অবলম্বনের কথা বলেছেন, বিকজ আসলে আলটিমেটলি কিন্তু এটা মানুষের উপরে, ক্রেতা সাধারণের উপরেই কিন্তু এই মূল্য বৃদ্ধিটা এসে পড়বে এবং মানুষের আরও আসলে কষ্ট হবে। সো দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।